অবরোধের সময় ভাঙচুর ও হামলার অভিযোগে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। গেল রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের পরিচালক খলিলুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। মামলায় আসামি হিসেবে অজ্ঞাত পরিচয়ে অনেক শিক্ষার্থী উল্লেখ করা হয়েছে। শুক্রবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়ি চালক খলিলুর রহমান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন। কোর্ট মানবে না, হাইকোর্ট মানবে না, তারা পুলিশের কথা মানবে না, তাহলে আমাদের করার কি আছে? আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একটাই যৌক্তিক সমাধান হচ্ছে যে আইন আমাদেরকে যেটা ক্ষমতা দিচ্ছে আমরা সেটাই করবো। আওয়ামী লীগের আমসালা সবই গেছে, বুঝছেন? চায়নার থেকে হুমকি দিয়ে পাঠাইছে। কি হুমকি দিছে বলবো, তার আগে কোঠা নিয়ে কিছু বলতে চাই। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো কোঠা নিয়ে। ভাই, চীন তার নীতি পরিবর্তন করেছে। চীনকে রিড করা, অর্থাৎ চীনকে ধরতে পারা, তারা কি চিন্তা করছে, কি তাদের মাথার মধ্যে কাজ করছে, সেটি বুঝতে পারাটা খুবই কঠিন, খুবই কঠিন। বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখবে চীন। সাময়িকভাবে কোনো ক্রমে দেশকে পরিচালিত করবার চেষ্টা করা আর দিন দিন বৈষম্য বৃদ্ধির দিকে ধাবিত হওয়া, অগণতান্ত্রিকভাবে জনগণের উপর বিভিন্ন নীতি চাপিয়ে দেওয়া, এর কোনো কিছুই দেশের সমস্যাকে কমাবে না, বরং বাড়াবে। কিন্তু এটাই ভয়ের জায়গা, যখন এত বেশি সক্ষমতা, এত বেশি নিয়মকানুনকে পদদলিত করার সক্ষমতা, সেই প্রতিষ্ঠানটা আসলে কি করতে যাচ্ছে আমাদের খুব সিরিয়াসলি খেয়াল করা দরকার। দর্শক, গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন, এমনকি এটাও বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা আপনাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। কোটা বিরোধী আন্দোলনে পুলিশ সদস্যদের উপর হামলা, যানবাহন ভাঙচুর ও মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। গেল রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের পরিচালক খলিলুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। এজাহারে বলা হয়, গত 11 জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে স্লোগান দিয়ে শাহবাগ মোড়ের দিকে এগোতে থাকেন শিক্ষার্থীরা। তারা শাহবাগ মোড়ে ব্যারিকেড ভেঙে ফেলেন এবং পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করেন, মারধর করেন কর্তব্যরত পুলিশ সদস্যদের। ওয়াটার ক্যানন চালককে গাড়ি থেকে জোর করে বের করার চেষ্টা ও গতিরোধ করেন। এতে এপিসি 25 এর বিভিন্ন অংশের বেশ ক্ষতি হয়। তারা বিভিন্ন জায়গায় রাস্তা বসে তারা যান চলাচল বিঘ্ন ঘটাচ্ছে, মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, অনেক জায়গায় গাড়িতে তারা হাত দিচ্ছে এবং অজ্ঞাতনামা মামলাও রুজু হয়েছে। এখন আমার কথা হলো, কেউ যদি মনে করে যে কোর্ট মানবে না, হাইকোর্ট মানবে না, তারা পুলিশের কথা মানবে না, তাহলে আমাদের করার কি আছে? আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একটাই যৌক্তিক সমাধান হচ্ছে যে আইন আমাদেরকে যেটা ক্ষমতা দিচ্ছে আমরা সেটাই করবো। কোনো অনুপ্রবেশকারী সেখানে ঢুকেছে কিনা, তারা ঘটনাটাকে অন্যদিকে ধাবিত করার জন্য কেউ কাজ করছে কিনা, আমাদের ডিবির টিম এবং আমাদের থানা পুলিশ, বিভিন্ন পুলিশ কিন্তু কাজ করছে। এবং আমরা এটা বলতে পারি যে যদি আমি মনে করি কেউ যদি হাইকোর্টের নির্দেশনা না মানে, সুপ্রিম কোর্টের নির্দেশনা না মানে, ওয়েট না করে যদি তারা যদি রাস্তায় নেমে রাস্তা বন্ধ করে গাড়িতে হামলা করে, তারা ইল পাটকেট নিক্ষেপ করে, এবং আমরা তো ধরে নিতে পারি যে অনুপ্রবেশকারীরাই এই কাজটি করছে, নতুবা তারা ছাত্ররা তাদের ক্লাসে ফিরে যাবে। যেহেতু বিষয়টা সুপ্রিম কোর্টের নজরে এসেছে, তারা বিষয়টা দেখভাল করছে, তারা একটা নির্দেশনা দিয়েছে, আমার মনে হয় সে পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। আর যদি অপেক্ষা না করে, সেক্ষেত্রে আমাদের যৌক্তিকভাবে যেটা করা দরকার আমরা সেটাই করব। চীন তার নীতি পরিবর্তন করেছে। কেন করেছে? সেটি হচ্ছে ভারতের সাথে সরকারের যে অতিরিক্ত মাখামাখি, তাতে চীন একটা বেকায়দায় পড়েছে এবং অসম্মানিত বোধ করছে। সম্ভবত চীন খুবই কৌশলী। গতকালকে একজন অর্থনীতিবিদ বলেছেন যে চীনকে রিড করা, অর্থাৎ চীনকে ধরতে পারা, তারা কি চিন্তা করছে, কি তাদের মাথার মধ্যে কাজ করছে, সেটি বুঝতে পারাটা খুবই কঠিন, খুবই কঠিন। দর্শক, এটা শুধু আমরা তো দূরের কথা, পশ্চিমারাও পর্যন্ত বুঝতে পারে না যে চীন কখন কিভাবে খেলবে। তো সেরকম একটি দেশের সঙ্গে যেভাবে বাংলাদেশ ভারতের সঙ্গে কথা বলে চীনের সাথে এগুতে চাচ্ছে, এটা চীন মেনে নেবে না। চীন বিশ্বের অন্যতম একটি পরাশক্তি, যারা আমেরিকার সঙ্গে টক্কর দেয়। সেই আমেরিকার সঙ্গে টক্কর দেওয়া দেশ বাংলাদেশের
মতো দেশকে খুব বেশি গুরুত্ব দেবে এটা মনে করার কোনো কারণ নেই। সর্বশেষ এবারের সফরে, প্রধানমন্ত্রীর সফরের সময় একটি বিষয় সামনে আসলো, যেটা বাংলা ট্রিবিউন রিপোর্ট করেছে। তার শিরোনাম হচ্ছে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখবে চীন। তার মানে কি, তারা শুধু আর ক্ষমতাসীন দলের উপর ভরসা করতে চাইছে না, তারা এখন আওয়ামী লীগের সাথেও যেমন বৈঠক করবে, বিএনপির সাথেও করবে, জামাতের সাথেও করবে, জাতীয় পার্টির সঙ্গেও করবে। এই মর্মে তারা কিন্তু একটা সম্মতি নিয়েছে খুব কৌশলে। যেমন ওবায়দুল কাদের বলছেন যে চীন আমাদের কেবল অর্থনৈতিক, বাণিজ্যিক বা উন্নয়ন বন্ধু নয়, আর ভারত হবে রাজনৈতিক বন্ধু মোটেও না। চীনের অর্থনৈতিক উন্নয়ন, কোন দেশে সে টাকা পয়সা নিয়ে ঢুকবে, এটা শুধুমাত্র তারা ওই যে হাটে ওই গরু বিক্রি করবে আর টাকা নিয়ে বাড়ি ফিরবে, এই দেশ চীন না। চীন অর্থনীতি নিয়ে এগোয় সত্য, সামনে থেকে অর্থনীতি, পেছনে থেকে রাজনীতি, অর্থাৎ সে একেবারে টোটালটা গ্রাস করে ফেলে। এবং তার এই অব্যাহত নীতির কারণে দক্ষিণ এশিয়ার অনেক দেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ সবই কিন্তু আস্তে আস্তে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে তারা চলে গেছে চীনের দিকে। ওই চীন সেখানেও অর্থনীতি নিয়ে ঢুকেছে, বাণিজ্য করতে 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 আস্তে আস্তে রাজনৈতিক কর্তৃত্বটাও তারা তাদের মধ্যে ঢুকিয়ে ফেলেছে। তো এখানে খবরে যেটি বলা হচ্ছে, বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা থাকায় সব দলের সঙ্গে যোগাযোগ রাখবে চীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরের পরে ঘোষিত যৌথ বিবৃতিতে এটি বলা হয়েছে। বিবৃতির 6 নম্বর প্যারায় বলা হয়েছে, উচ্চ পর্যায়ে আলোচনা, কৌশলগত যোগাযোগ বাড়ানো, সফরের মাধ্যমে উভয় পক্ষের কৌশলগত বিশ্বাস বাড়ানো, চিঠি বিনিময় এবং বহুপক্ষীয় ব্যবস্থায় বৈঠকের কথা। ওই বহুপক্ষীয় মানে ওই সব দলের সঙ্গে, এটি হয়তো বলার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, কর্মকর্তা ও মানুষের যোগাযোগের মাধ্যমে সহযোগিতা ও বিনিময় বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ সম্মত হওয়ার বিষয়টি উল্লেখ করার পাশাপাশি ওই প্যারাটিতে আরো বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা, বিশেষ করে সরকারি দলের সঙ্গে দুই পক্ষের জন্য প্রয়োজনীয় দিক নিয়ে আলোচনার বিষয়ে উভয় পক্ষ তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা, এটা খুব উল্লেখযোগ্য। এই বিষয়ে একজন সাবেক কূটনীতিক বলছেন যে চীনের রাজনৈতিক ব্যবস্থায় একটি মাত্র দল আছে, অন্যদিকে বাংলাদেশে রয়েছে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা। ফলে বাংলাদেশের সব দলের সঙ্গে যোগাযোগের বিষয়টি এই বিবৃতির মাধ্যমে বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়েছে চীন। তিনি বলেন, বিবৃতিতে সরকারি দল শব্দটি ব্যবহার করা হয়েছে, যে দল ক্ষমতায় থাকবে সেই সরকারি দল। এটা শুধু আওয়ামী লীগের জন্য প্রযোজ্য নয়। সব দলের সঙ্গে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে বেজিং এর একটি আন্তর্জাতিক বিবেচনা আছে। চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং 1 নম্বর বৈশ্বিক শক্তি হওয়ার একটি আকাঙ্ক্ষা দেশটির আছে। সেই প্রেক্ষাপটে যে কোনো দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে বেইজিং যোগাযোগ রক্ষা করবে, এটি স্বাভাবিক বলে তিনি জানান। দর্শক, অনেকটা মনে হচ্ছে মিয়ানমারে যেমন আরাকান আর্মিকেও তারা সাপোর্ট করছে, আবার জান্তাদেরকেও সাপোর্ট করছে। সেখানেও রাজনৈতিক যোগাযোগ এবং সামরিক যোগাযোগ মিয়ানমার জান্তা সরকারের সঙ্গে তেমন। তো চীন সম্ভবত বাংলাদেশের অবস্থানে তার একটা মৌলিক পরিবর্তন আনতে যাচ্ছে এবং তারা বিরোধী পক্ষের সঙ্গেও বলবে, অর্থাৎ যেই কাজটি মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমারা করতো সেই কাজটি এখন তারা করবে। কেননা তারা কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করে তারা মানে পক্ষভুক্ত হবে না। তো এটি মনে হচ্ছে একটা মৌলিক তাদের চিন্তা চেতনার জায়গার একটা পরিবর্তন। আর এটি নিয়ে যদি কাজ শুরু হয়, নিঃসন্দেহে এটি শাসক দলের জন্য একটু বেশ বিব্রতকর হবে বলেই মনে করা হচ্ছে। আওয়ামী লীগের আমসালা সবই গেছে, বুঝছেন। চায়নার থেকে হুমকি দিয়ে পাঠাইছে। কি হুমকি দিছে বলবো, তার আগে কোঠা নিয়ে কিছু বলতে চাই। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো কোঠা নিয়ে ভাই, খুব গুরুত্বপূর্ণ। আমাদের এই জেনারেশন যারা আছেন, যাদের বয়স 25 থেকে 30, তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। বাংলাদেশে কোনো কোটা থাকবে না, এখানে মেধাবীদের অগ্রাধিকার দেওয়া হবে। মেধাবীরা তাদের মেধাকে প্রমাণ করে চাকরির সেক্টরে আসবে, এটাই থাকবে। এই স্বাধীন দেশে কোনো কোটা থাকতে পারে না, নারীদের কোনো কোটা থাকবে না। শুধু পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী আছে, পাহাড়িদের জন্য কোটা থাকবে, প্রতিবন্ধীদের জন্য কোটা থাকবে। আফগানিস্তানের মতো দেশ যদি 49% অশিক্ষিত নিয়ে সামনে যাওয়ার চিন্তা করে, তাহলে আমরা কেন পারবো না? হ্যাঁ মহি, তাই বলে নারীদের চাকরি হবে না? তার নারীদের চাকরি হবে অবশ্যই মেধার ভিত্তিতে। নারীদের চাকরি হবে অবশ্যই মেধার ভিত্তিতে, তাদের কোনো কোটা থাকতে পারবে না। আফগানিস্তানে নারী শিক্ষার ডিরেক্ট অবৈধ করা হয়েছে, বন্ধ। নারী শিক্ষা এখানে নারীরা শিক্ষা গ্রহণ করতে পারবে না, স্কুলে যেতে পারবে না। আজ থেকে 15-20 বছর পরে আফগানিস্তানে 49% মানুষ হবে অশিক্ষিত। এটা নিয়ে যদি একটা জাতি সামনের দিকে যাইতে পারে, আমরা কেন পারবো না? আমরা তো নারীদেরকে পিছিয়ে দিচ্ছি না। নারীরা চাকরি করতে পারবে, তাদের কোনো কোটা থাকবে না, তাদের মেধার ভিত্তিতে। ডিরেক্ট কথা। একটা কথা মাথায় রাখতে হবে ভাই, এই দেশটা আমার, আপনার। এই দেশটা শুধু যে মুজিব করে চোরদের না, বুঝতে পারছেন?
এই দেশে কোনো চোর থাকতে পারবে না, এই দেশে ভবিষ্যতে কোনো আবেদারির মতো লোক জন্মগ্রহণ করবে না, মতিউরের মতো লোক জন্মগ্রহণ করবে না, বেনজির আহমেদের মতো লোক জন্মগ্রহণ করবে না, কোনো চোরের জন্ম হবে না। এই জন্য আমাদের যে জেনারেশন, যাদের বয়স 25 থেকে 30 থেকে কথা বলতে হবে। এই দেশে সবার আন্দোলন করতে হবে। ভাই, এই দেশটা আপনার, একজন রিক্সা চালকের এই দেশ, দিনমজুরির দেশ, এই দেশটা একজন কৃষকের, এই দেশটা একজন গার্মেন্টস শ্রমিকের, এই দেশটা একজন প্রবাসীর। সব সেক্টর থেকে আমাদের আন্দোলন করতে হবে, কথা বলতে হবে, তাহলে এই জাতির উদ্ধার হবে, তা না হলে হবে না। একটা কথা মাথায় রাখবেন, কোন জাতিকে যদি আপনি ধ্বংস করতে চান তাহলে সেই জাতিকে মেধাশূন্য করতে হবে। সেই মেধাশূন্য করার প্রক্রিয়াতে আছে বাংলাদেশ। এটা সম্পূর্ণ ইন্ডিয়ার একটা চক্রান্ত। বাংলাদেশকে মেধা শূন্য করে দেওয়ার একটা পরিকল্পনা চলতেছে, এটা আমরা হইতে দেব না। আজকে বাংলাদেশে যে মেধাবীরা আছে সবাই প্রতিদিন ঘুম থেকে উঠে সবাই স্বপ্ন নিয়ে কবে দেশ ছাড়বে, কারণ এই দেশে তাদের কোনো মূল্যায়ন নাই। একটা মানুষ পড়ালেখা শেষ করে তার ফিউচার গড়ার টেনশনে থাকে যে কিভাবে ফিউচারটা করবো, সামনে তার ফিউচার নিয়ে টেনশন করে। আর একটা মানুষ পড়ালেখা শেষ করলে তার দিন গুনতে থাকে বয়স শেষ হওয়ার, চাকরির বয়স কবে শেষ হয়ে যাবে। চাকরির বয়স শেষ হয়ে যায়, সরকারি কোনো চাকরি পায় না, কারণ তার বাপদাদা কোঠা নাই। একটা ছেলে যদি বিএনপি অথবা জামাত পরিবারের একটা সন্তান যদি চাকরির জন্য যায়, তার চাকরি হয় না। বাংলাদেশে এই ধরনের কোনো কিছু থাকবে না। বাংলাদেশে একটা জিনিসই থাকবে, বাংলাদেশে একজন মেধাবীর চাকরি হবে তার মেধার ভিত্তিতে। এখানে কোনো দাদা খালু থাকবে না, এখানে কোনো কোটা থাকতে পারে না। শুধু কোটা থাকবে হ্যাঁ প্রতিবন্ধীদের এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী, পাহাড়িদের, তাছাড়া কোনো কোটা থাকতে পারে না। যদি এই কোঠা আপনি বলেন 56% কোঠা যদি বহাল থাকে, তাহলে বাংলাদেশের মানুষ অতি দ্রুত মেধাশূন্য হয়ে যাবে। কারণ যারা জানে যে আমার ভবিষ্যৎ, যার বাপ দাদার সম্পত্তিও অনেক আছে, আপনারা জানেন, সেই মানুষটার টেনশন থাকে একটা, আমার বাবার তো অনেক আছে, আমি পড়ালেখা করে কি করবো, সে কিন্তু মেধাবী হয় না। আমার চোখের সামনে অনেককে দেখছি ধ্বংস হয়ে যাইতে, মেধাবীদের পড়ালেখা বাদ হয়ে গেছে। তেমনি যারা এই বর্তমান সময়ে যাদের বাপ দাদা হচ্ছে মুক্তিযোদ্ধা, তারা এই স্বপ্ন নিয়ে বসে আছে যে আমরা তো মুক্তিযোদ্ধা, কোঠা আছে আমাদের চাকরি হবেই। আপনি একটা জিনিস এই জিনিসটা কেন বলেন না? একটা ভাই দেখলাম বলতেছিল আমার বাবা তো মুক্তিযোদ্ধা, আমার বাবাকে তো একজন সরকারি চাকরিজীবী যে পরিমাণ অর্থ পায় সেরকম অর্থ তো আমার বাবাকে দিচ্ছে, 20,000 টাকা করে মাসে আমার বাবাকে দিচ্ছে, তাহলে আমার তো চাকরির প্রয়োজন নাই। চাকরির প্রয়োজন আছে ওকে আমার মেধার ভিত্তিতে। হ্যাঁ, এটাই হওয়া উচিত যে আপনার চাকরি হবে আপনার মেধার ভিত্তিতে। আপনার বাবা মুক্তিযোদ্ধা, ডোন্ট কেয়ার, কিছু যায় আসে না, আপনার মেধার ভিত্তিতে। কারণ এই জাতিকে মেধাশূন্য হতে দেওয়া যাবে না ভাই। এই জেনারেশন অনেক আপডেট। যখন 1971-এ যারা ছাত্র সমাজ বুঝতে পারছিল, ইয়াং জেনারেশন বুঝতে পারছিল যে না, আমাদের একটা স্বাধীন সার্বভৌম একটা পতাকা দরকার, একটা রাষ্ট্রের দরকার, তখন কিন্তু দেশের জন্য যুদ্ধ করছিল। আমরা যুদ্ধ করতে বলতেছি না, জাস্ট আমাদের একটু পরিশ্রম, একটু আন্দোলন করতে বলতেছি, যে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মুক্তি হবে, একটা স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা হবে। আমরা ইন্ডিয়াকে আমাদের দেশ বিলিয়ে দিতে দিব না। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।